গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ঠাকুর থাকবি কতক্ষণ, রচনা সমরেশ মজুমদার। চেয়ারে বসে দুলছিল দ্বিজ দাস। সেই ভোর রাত থেকে জোর খাটুনি গেছে আজ। এখন সামনে শোকেসগুলো ভর্তি, চট করে দেখলে সাজানো বাগান মনে হয়। বাইরে তাকালো, বিকেল হতে একটু দেরি আছে, রোদের তেজ মরেছে। দ্বিজদাসের এই দোকান সীতা মিষ্টান্ন ভাণ্ডারে বসে ভুটানের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। নড়ে চড়ে বসল দ্বিজদাস, হাতল ছাড়া চেয়ার। দ্বিজদাসের হাতল থাকলে বসতে অসুবিধে হয়, বড় চর্বি জমে যাচ্ছে শরীরে। আঙুল দিয়ে বুকের তলায় খাঁজ ধরে না। এই শালা মিষ্টির গন্ধে শরীর ফুলছে। কথাটা ভাবতেই নরেশের দিকে নজর পড়ল ওর। খেকুড়ে চেহারা, অথচ দিন রাত মিষ্টি বানাচ্ছে ও। কার যে কি হয়। খালি গা, এই শীত আসা সময়টাও গায়ে কাপড় রাখতে পারে না। ওপরের দিকে তাকালো সে। কাঠের সিলিংয়ের ওপর মৃদু পায়ের শব্দ ঘোরাফেরা করছে। সাজগোজ হচ্ছে বোধহয়। সীতা মিষ্টান্ন ভাণ্ডারের মালিকান ঠাকুর দেখতে যাবেন। দ্বিজদাস যার কাছে হাতি, সে থস্তি। মুখ ঝামটা দিয়ে 2 বছর আগে যে বলতো, সার্কাসে নাম লেখায়নি তো যে সাদা হাতি বুকে তুলব। সকাল থেকেই ঢাক বাজছে পুজো মণ্ডপে। বোল পাল্টালো দুপুর থেকে। সীতাদেবী সকন্যা গিয়েছিলেন বরণ করতে। তারপর থেকে ঢাক বলছে, ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন। একঘেয়ে বেজে যাচ্ছে ঢাক দুটো। এই স্বর্গ ছেড়ার পুরনো ঢাকি। এখনো মাইক ঢুকতে দেয়নি শ্যামা কাকারা। আশপাশের জায়গাগুলোর মধ্যে স্বর্গ ছেড়ার পুজোর নাম ডাক বেশি। পুজোটা বনেদি। ঠিক এই সময় দ্বিজদাস দেখতে পেল হারু ঘোষ রাস্তা পেরিয়ে এদিকে আসছে। সোজা হয়ে বসল। শালা এদিকে আবার আসে কেন? সঙ্গে সঙ্গে শ্যামা কাকাদের মুখ মনে পড়ে গেল ওর। আজ সকালেই দল বেঁধে এসেছিল ওরা। হারু ঘোষ এক লাফে দোকানে উঠে এলো। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে দ্বিজদাসের দিকে হাত বাড়ালো। দেশলাইটা দেন তো। পা থেকে মাথা অবধি চিটচিট করে উঠল। ভীষণ বার বেড়ে গেছে তো আজকাল। কিন্তু ততক্ষণে ওর হাত চলে গেছে ড্রয়ারের মধ্যে। সিগারেট খায় না নিজে, কিন্তু পেছনের দেওয়ালে রাখা গণেশের সামনে দুবেলা ধূপ জ্বালতে হয়। দ্বিজদাসের হাত থেকে দেশলাইটা নিয়ে সিগারেট ধরালো হারু। তারপর সামনের টেবিলে একটা পা ভাঁজ করে বসল। আজ সকালে ওরা এসেছিল কেন? কারা? চমকে উঠল দ্বিজদাস। শালারা খবর পায় কি করে? শ্যাম কাকাদের গোষ্ঠী আমাকে তাড়াতে বলল। মাথা নাড়ল দ্বিজদাস। গেলেই তো হয়। বাড়ি টাকার ভাড়া দিই কাকে? ওদের বলে দিতে কি হয়েছিল সেখানে গিয়ে কথা বলতে? সে হিম্মত তো কোনো সালাম নেই। ফুকফুক করে ধোঁয়া ছাড়ল হারু। সব সালার কেচ্ছা জানি আমি। ট্যাক্সি ড্রাইভার রত্না সাক্ষী দেবে। এখন এসেছে সতীত্ব মারাতে। যাক, আপনাকে সাফ বলে দিচ্ছি, এসব ব্যাপারে নাক গলাবেন না। আজ বিকেলে ওদের ঠান্ডা করব আমরা। যেমন এসেছিল তেমনি চলে গেল ও। তবে এবার ভেতর দিকে। দোকানের পিছন দিকেই ওপরে ওঠার সিঁড়ি। একটু পরেই হাসির আওয়াজ শুনতে পেল দ্বিজদাস। সীতা না রমলা? রমলা সীতার চেয়ে 18 বছরের ছোট, কিন্তু এখন গলার স্বরে পার্থক্য বোঝা যায় না। পেছন থেকে দেখলে দ্বিজদাসই মাঝে মাঝে গুলিয়ে ফেলে। ছেলেবেলায় রমলা বলতো, আমি মায়ের মেয়ে। এখন বলে সীতা ঘোষের মেয়ে। না, হাসিটা তাঁরই, রমলা না। তিনি হাসছেন। শ্যামা কাকারা বলে গেছে হারু ঘোষকে নোটিশ দিতে। সামনের পয়লা থেকে ঘর খালি করে দেয় যেন। স্বর্গছেড়া তেরাস্তার মোড়ে এই দোকান। দোকানের উপর কাঠের বাড়ি, পেছনে বাগান আর বাড়ি।
দ্বিজদাসের বাবা ধর্মদাস ঘোষ করে গিয়েছিলেন। আর কি জানি কেন করার আগে বুড়োর কি ভীমরতি হয়েছিল, ভালোবেসে বৌমাকে সব লিখে দিয়ে গিয়েছেন। তখন অবশ্য বউ মাথায় ঘোমটা দিত। হারু ঘোষ আসেনি স্বর্গছেড়ায়। এই স্বর্গছেড়ায় জন্মেছে দ্বিজদাস। জন্ম অবধি জায়গাটাকেও একটু একটু করে বাড়তে দেখেছে নিজের মতো। ধর্মদাসের আমলে সন্ধ্যের পর রাস্তার মোড়ে আসতো না কেউ। পাশের খুঁটিমারি জঙ্গলে তো এখনো হাতি আসে। খাস টাইগার দেখা যেত তখন। রাস্তাই ছিল না বলতে গেলে। একটু একটু করে সব হলো। পাশের জঙ্গলের কাঠ কেটে তক্তা বানাতে মিল বসল। মিলিটারিদের ক্যান্টনমেন্ট বসছে কয়েক ক্রোশ জমি জুড়ে বিনাগুড়িতে। ব্যাস, স্বর্গছেড়ায় হুড়মুড় করে লোক ঢুকতে লাগলো। সেলুন, দর্জির দোকান, এমনকি রেডিও সারাই। সন্ধ্যের পর জমজমাট। আর এই রাস্তার মোড়ে আগে যেখানে ভবানী মাস্টারের ভাঙা ঘর ছিল, সেটাই ভাড়া নিয়ে সাজিয়ে গুছিয়ে দোকান করতে এলো এই হারু ঘোষ। ফটোর দোকান। জলপাইগুড়ি ফটোর দোকানে কাজ শিখে এই প্রথম নিজে ব্যবসা শুরু করেছে। শুনে তো অবাক দ্বিজদাস। স্বর্গছেড়ায় ফটো তুলবে কে? সব তো মদিসিয়া কুলিগামিন। জন্ম থেকে চা বাগানে খাটে। তার সীতা দেবী তখন মাথায় ঘোমটা দিতেন জরিপাড়ের, অবশ্যই বাইরে বেরুলে। মা মেয়ে ছবি তুলি এলেন প্রথম দিনই। সেই হলো কাল। পেছনের বাগানঘরটা খালি পড়েছিল। মাসিক 10 টাকা ভাড়া নিয়ে চলে এলো হারু ঘোষ। সেদিনটা স্পষ্ট মনে আছে দ্বিজদাসের। শতরঞ্জিতে বাঁধা বিছানা আর একটা এয়ার ব্যাগ হাতে নিয়ে দোকানে ঢুকেছিল হারু। তারপর সেগুলো মাটিতে রেখে প্রায় পেন্নাম করতে এসেছিল হাত বাড়িয়ে। করছো কি? প্রায় ছিটকে উঠেছিল দ্বিজদাস। তখনও এত চর্বি জমেনি শরীরে। বৌদির শরীরে বড় মায়া। ওই ছোট দোকান ঘরে কি থাকা যায় বলুন? উনি তো অবাক। ও, আমার নাম হারু, হারু ঘোষ। ছবি তুলি। তা আপনাদের বাগান ঘরটা বৌদি আমায় ভাড়া দিয়েছেন। উনি তো এই সীতা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক না? মুখ কাঁচুমাচু করে বলেছিল ছোকরা। বিস্ময়ে চোখ দুটো রসচেপা রসগোল্লা হয়ে গিয়েছিল দ্বিজদাসের। ভাড়া দিয়ে দিল ঘর, আর তাকে জানালো না, তাও আবার এই লপেটা ফটোগ্রাফারকে। ততক্ষণে 10টা টাকা পকেট থেকে বের করে হারু এগিয়ে ধরেছে। নিন, অ্যাডভান্স। অনেক কষ্টে নিজেকে সামলালো দ্বিজদাস। যে ভাড়া দিয়েছে তাকেই দেবেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে সযত্নে টাকাটা ভাঁজ করে পকেটে রাখলো হারু। তারপর বোঁচকা দুটো দুহাতে নিয়ে ভেতরে চলে গেল শটান। যেন 14 পুরুষের বিছানা এটা। হাঁটাটা এত ফুটানি মারা। হাঁক শুনেছিল দ্বিজদাস। বৌদি, এসে গেলাম, এবার চা খাবো একটু। হারু ঘোষের বয়স 25-এর নিচেই। 15 বছর আগে দ্বিজদাস ওরকম চেহারা ছিল। ছিমছাম চেহারা দ্বিজদাস একটুখানি বউ সীতাকে নিয়ে ধর্মদাস জলপাইগুড়ি থেকে ছবি তুলিয়ে বাঁধিয়ে এনেছিল। রাত্রিবেলায় ঘরে ঢুকে দ্বিজদাস দেখে ছবির কাচের ওপর সীতার কপাল জুড়ে গোল সিঁদুরের টিপ, নিচে লাল চন্দন দিয়ে লেখা পতি পরম গুরু। আর তখন রাত হতো সন্ধ্যে থেকেই। ইলেকট্রিক আসেনি তখনও স্বর্গছেড়ায়। 7টার মধ্যে খাওয়া দাওয়া চুকিয়ে দরজায় খিল দিত সীতা। কিছুতে হেরিকেন নেভাবে না। তারপর সেই বছর না ঘুরতেই রমলা হয়ে গেল। রমলা এসে সীতাকে সুন্দর করে তুলছে দিন দিন। মেয়ে ছেলের অমন সুন্দর উপুর করা কড়াইয়ের মতো পিঠ দেখতে চাইলে সীতা দেবীকে দেখতে হয়। ফুড ইন্সপেক্টর এসে দোকানের মালিকের নাম উচ্চারণ করেছিল সীতা দেবী। আর তারপর থেকে কখন কেমন করে সীতা দেবী হয়ে গেছে। দ্বিজদাস এখন বউকে সীতা দেবী বলে ভাবে। ডাকাডাকি চুকে গেছে অনেক দিন। কথাবার্তা হয় কি হয় না, তেমন দরকার পড়লে রমলা আসে। তবে রোজের হিসেব, মানে এই দোকানের বিক্রি বাট্টার টাকা রাত্রিরে গিয়ে দিয়ে আসে ও নিজেই। রাত 10টার সময় দোকান বন্ধ করে পেছনের সিঁড়ি দিয়ে ওপরে ওঠে দ্বিজদাস। রেডিওতে খবর হয় তখন। হিসেবের কাগজ আর টাকাটা গাটারে বেঁধে টেবিলের উপর রেখে বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে যায় সে। কাঠের বাড়িতে দ্বিজদাসের পায়ের শব্দ শরীরে ভারে মচমচ করে। বুড়ো বাপ মরার আগে এ নিয়ম করে গিয়েছিল।
যা কিছু বিক্রি হবে তা এই বৌমাকে দেবে রোজ। লক্ষ্মী বাঁধা থাক লক্ষ্মীর কাছে, খরচ রাখবে নিজের কাছে, লাভ বৌমা জমা করবেন। সীতা দেবী এসে নাকি সব কিছু সোনা করে দিয়েছে, বুড়োর এরকম ধারণা ছিল। তা একদম, কি যে সব হয়। ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন। 10 আঙুলে টেবিলে বল তুলল দ্বিজদাস। পেটে বায়ু হচ্ছে আজকাল, এক জায়গায় বসে থাকা, একদম নড়াচড়া নেই। বায়নার কাগজগুলোর ওপর চোখ বোলালো একবার। মোট 2430 টাকার বায়না আছে। মাল নিতে আসবেন বাবুরা ঠাকুর জলে পড়লেই। আর তখন খুচরো বিক্রি অনেক সময় বায়নাকে ছাড়িয়ে যায়, নিঃশ্বাস ফেলার জো থাকে না তখন। অবশ্য নরেশ 10 হাতে সব ম্যানেজ করবে নিশ্চিত, তবু শির দ্বারা খাঁড়া রাখতে হবে দ্বিজদাসকে। রোদের তেজ কমছে, একটু একটু হাওয়া ছাড়ছে উত্তর দিক থেকে, শিশুর দাঁতের মতো হিম মেশানো তাতে। ভুটানের পাহাড়গুলোর মাথায় মাথায় কুয়াশা চাঙড় বাজছে। নতুন জামা পরা বাচ্চাগুলো হইচই করছে মোড়ে, কিন্তু ওরা কেউ নেই এখন। ভালো করে দেখল দ্বিজদাস, হারু ঘোষের দল আজ তেমাথায় আড্ডা দিচ্ছে না। হঠাৎ একটা জিপের আওয়াজ কানে এলো। দ্বিজদাস দেখল পাদানিতে একটা ঠ্যাং বের করে বসে বড়বাবু আসছেন। 7 মাইল দূরে হৃদয়পুরে থানা। দ্বিজদাস তাড়াতাড়িতে চেয়ারের গায়ে ঝুলিয়ে রাখা ফতুয়া উল্টো করে পড়তে পড়তে সামনে নিল। শালা পেটের কাছে বোতামটা কখন ফস হয়ে গেছে, অনেকখানি সাদা চামড়া লোম নিয়ে উদম হয়ে থাকে। শব্দ করে জিপটা এসে থামল দোকানের সামনে। কোনো রকমে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দ্বিজদাস হাত জোর করল। আরে কি সৌভাগ্য বড়বাবু যে, আসুন আসুন। মাথা থেকে টুপি খুললেন বড়বাবু, তারপর চারপাশে একবার নজর বুলিয়ে বললেন, খবর টবর কেমন? একটু চুপসে গেল দ্বিজদাস। কি খবর? কিসের খবর? দোকানের পেছনে ভিএনের পাশেই রেশন দোকান থেকে ব্ল্যাকে আনা 1 মণ চিনি পড়ে আছে যে। কি আশ্চর্য, নরেশটা যদি কোনো কাণ্ডজ্ঞান হয়। মাথা দোলালো। ভালো, আপনার আশীর্বাদে। কিসব মাস্তান ফাস্তান নাকি এসেছে? তারা কোথায়? পোঁদের চামড়া তুলে ঢাক বানাবো, বলে দেবেন সব কটাকে। কে এক হারু ঘোষ নাকি আছে? সে কি করে? বড়বাবু জিপে বসেই চোখ কোঁচড়ালেন। পাশে শব্দ হতেই দ্বিজদাস দেখল নরেশ একটা প্লেটে 4টে 8 আনা সাইজের কমলাভোগ আর চামচ নিয়ে দাঁড়িয়ে। চুমু খেতে ইচ্ছে হলো সুটকোটাকে। শালার বুদ্ধি রাবণের মাথার মতো মাঝে মাঝে বেড়ে যায়। চট করে প্লেটটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে বড়বাবুর সামনে ধরল সে। ফটো তোলে। ফটো তোলে? নদর মিষ্টিগুলোর ওপর চোখ বুলিয়ে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি বিধিয়ে মিষ্টি তুললেন বড়বাবু। রস টপটপ করে পড়ছে। কাঠির ডগায় মিষ্টিটাকে নাচিয়ে মুখে পড়ে চোখ বন্ধ করে বললেন, লীলা করে বলুন। মিষ্টির জন্য কথাগুলো জড়িয়ে গেল। প্লেট ধরে থাকলো দ্বিজদাস। বড়বাবু এক এক করে তুলে নিচ্ছিলেন। এমন সময় কাণ্ডটা ঘটে গেল হঠাৎ। কোত্থেকে একটা কাক ছোঁ মেরে শেষ মিষ্টিটা তুলে নিয়ে গেল আচমকা। তার ডানার স্পর্শে কিংবা ঘাবড়ে গিয়ে দ্বিজদাসের হাত থেকে প্লেটটা মাটিতে উপুড় হয়ে থাকলো। ভয়ে ভয়ে কাকটার দিকে তাকালো দ্বিজদাস। ওরই দোকানের সাইনবোর্ডের ওপর বসে মিষ্টি ঠোকরাচ্ছে সেটা। আর তখনই একটা হৈ হৈ হাসির শব্দ কানে এলো ওর। কে হাসে? কোনো দোকান থেকে? কিছুই হয়নি এমন ভান করে রুমালে মুখ মুছতে মুছতে বড়বাবু বললেন, গলাটা কার চেনেন? ঘাড় নাড়ল দ্বিজদাস। কে চেনেন তাহলে? রাবিশ বলে ড্রাইভারকে ইশারা করলেন বড়বাবু। সঙ্গে সঙ্গে এক রাশ ধোঁয়া ছেড়ে জিপটা চলে গেল শ্যামা কাকাদের বাড়ির দিকে। ঠিক বুঝতে পারছিল না দ্বিজদাস বড়বাবু এলেন কেন। শালা কাকটাও শত্রুতা করার সময় পেল না। ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন, বল তুলল সে 10 আঙুলে। চেয়ারে বসে চোখ বন্ধ করল। হবে হবে, আজ শালাদের চামড়া ছাড়াবে। আহা হো হো, খুব আনন্দ হচ্ছে বুকের মধ্যে। চোখ খুলতেই দেখল রমলা দাঁড়িয়ে সামনে। থতমত খেয়ে গেল। মেয়েটা দোকানে কেন? বেশ লম্বা হয়েছে তো।
ঠিক মায়ের মতো চুলের গোছ। কিছু চাই মা? আদুরে গলায় বলল দ্বিজ দাস। মাথা নাড়ল রমলা। না। মা বলল 2 টাকা বিক্রি খাতা জমা করতে, 4টে কমলা ভোগ, বলে গটগট করে ভেতরে চলে গেল। রমলার পেছন দিকে তাকাতে কেমন কান্না পেয়ে গেল দ্বিজ দাসের। টুকটাক গোলমাল চলছিল অনেক দিনই, ধর্মদাস বেঁচে থাকতেই। তখন বদমায়েশি করত অন্যভাবে। রাত্রে হিসেব চুকিয়ে ওপরে উঠে ঘরে গিয়ে দেখত সীতাদেবী শুয়ে আছেন। গরমকালে এখানে বেশ গরম পড়ে। ছোট রমলা মায়ের গা ঘেঁষে শুতো। জায়গা কম বলে পাশের খাটে দ্বিজ দাস। বড় গরম সীতাদেবীর। রাত্রিবেলা শোবার সময় শুধু তলার জামা পরে শুতো। কুতুকুতু চোখে দেখত নিজের খাটে শুয়ে দ্বিজ দাস। হ্যারিকেন জ্বলত ঘরে। তারপরে একসময় উঠে গিয়ে চুপি চুপি সীতাদেবীর পাশে বসত। শরীর তখন মোটা হতে আরম্ভ করেছে। উত্তেজনায় হাত ধরত বুকে। ঘাপটি মেরে শুয়ে থাকত সীতাদেবী। কোনো রকমে হাতটা ছোট জামার উপর রেখেছে কিনা রেখেছে, ভ্যাঁ করে কেঁদে উঠল রমলা। চিমটি কেটে মেয়েকে তুলে দিত সীতাদেবী। তারপর উঠে বসে কোলে তুলে নিত মেয়েকে। আহা কেঁদো না, কেঁদো না, বাবা এসেছে দেখো, তোমাকে আদর করবে বলে এসেছে, কেঁদো না, আহা কেঁদো না, সুর করে করে বলতো তখন। গলাটা থাকতো বেশ উঁচুতে। অন্য ঘরে ধর্মদাসের কানে যেতে অসুবিধা হতো না কথাগুলো। চুপচাপ ফিরে আসতো দ্বিজ দাস নিজের খাটে। খুব জোরাজোরি করলে মুখ ঝামটা দিত সীতাদেবী। সার্কাসে নাম লেখাইনি তো যে বুকে সাদা হাতে তুলব। ধর্মদাস মারা যেতে প্রায় জলপাইগুড়ি যেত সীতাদেবী রমলাকে নিয়ে বাপের বাড়ি। তখন লোকজনের মুখে শুনত সে আজ রূপশ্রী কাল আলোছায়া সীতাদেবী সিনেমা দেখে বেড়াচ্ছেন। ফিরে আসতো নতুন নতুন সাজগোজ নিয়ে। এই স্বর্গছেরায় সীতাদেবীর মতো স্টাইলিস্ট মেয়ে একটাও নেই। বড়বাবু একবার পুজোর সময় দেখে দ্বিজ দাসকে বলেছিলেন, আপনার ওয়াইফ তো মশাই বেশ মডার্ন। আর তখন থেকে খোঁজ নিতে শুরু করেছিল আসল ব্যাপারটা কি। নিশ্চয়ই কেউ আছে পেছনে, সীতাদেবী যাকে নিয়ে মজেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কারো হদিশ পায়নিও। চরিত্রের এই দিকটা পুজোর বাসনের মতো পরিষ্কার সীতাদেবীর। তখন একদিন ধরে বলেছিল, কেন এমন করছো, আমি কি করেছি তোমার? মুখ ঝামটা দিয়েছিল সীতাদেবী। আহ, প্লে করো না তো, আমার কাছে একদম বলবে না বলে দিলাম। ক্ষমতা না থাকলে পুরুষ মানুষ ভেড়ার যোগ্যী। মাথায় কি সিঙ্গারার পুর পোড়া যে বোঝো না? আর তখন মনে মনে ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিল দ্বিজ দাস। শরীরটা যত মেদে ভরে যাচ্ছে ততই সব কিছুতেই হাঁপ ধরে যায়। সীতাদেবীর কথাটা এতটা সত্যি হয়ে যাচ্ছে। চর্বি বাড়ার সঙ্গে সঙ্গে ধুতির তলায় আন্ডার পরার দরকার হয় না আজকাল। অবশ্য দোকানে ওর সাইজ কিনতেও পাওয়া যায় না ছাই। শেষ পর্যন্ত এই হারু ঘোষ এলো, যেন এর আসার জন্যেই সীতাদেবী এত বছর ধরে এত সব কাণ্ড করেছে। এর আসার জন্যই যেন ছিপছিপে দ্বিজ দাসের এখন হাঁটতে কষ্ট হয়। সব কানে আসে ওর। তে মাথায় দোকান, কান খাড়া রাখলেই সব সেদোয়। প্রথম প্রথম ছোকরাগুলো বলতো রমলা নাকি হারু ঘোষের লাভে পড়েছে, হারুকে ঘর জামাই করবে সীতাদেবী। তারপর শোনা গেল সীতাদেবী স্বয়ং নাকি জলপাইগুড়িতে গিয়ে হারু ঘোষের সঙ্গে একা সিনেমা দেখেছেন। রমলা ছিল না সঙ্গে। দুপুরে রমলা যখন স্কুলে যায়, দোকান বন্ধ করে খেতে আসে হারু ঘোষ। খেয়ে সীতাদেবীর বিছানায় গড়ায়। আর এই সব কথা যত ছড়াতে লাগলো, ভেতরে ভেতরে তত খুশি হলো দ্বিজ দাস। এইবার লোকে থুতু দেবে সীতাদেবীর মুখে, আঙুল তুলে দেখাবে, পুজো মণ্ডপের কাজ করতে দেবে না, বাড়িতে নিমন্ত্রণ করবে না কেউ। এককালে স্বর্গছেরায় এসব নিয়ম ছিল। আর তখন এই দ্বিজ দাসের পা ধরে কাঁদতে হবে সীতাদেবীকে। সেই দৃশ্য বুকের মধ্যে সাজিয়ে রেখেছিল দ্বিজ দাস। কিন্তু এই চেনা স্বর্গছেরাটা কখন যেমন পাল্টে গেছে এটা জানা ছিল না ওর। বাইরে থেকে হু করে আসা লোকজন এই কথাগুলো কদিন আচার খাওয়ার মতো ভোগ করল। বেমালুম চাপা পড়ে গেল সব। কেউ আর এ নিয়ে মাথা ঘামায় না। সীতাদেবী সবার সঙ্গে হেসে কথা বলে, হাসে সবাই। এখন কালে ভদ্রে হারুর সঙ্গে দেখা হয়, অথচ দুজনেই একই বাড়িতে আছে। কদিন আগে যখন ফটোর দোকানে কেচ্ছাটা হয়ে গেল, তখন দ্বিজ দাস ভেবেছিল এবার সীতাদেবীর ছানি কাটবে। বানারহাটে 2 মেয়ে নাকি এসেছিল ছবি তুলতে।
দোকানে বসে দ্বিতীয় দাস তাদের দেখেনি। ছবি তোলার সময় হারু ঘোষ ওদের গায়ে হাত দিয়েছে, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি। কিন্তু সবার চেয়ে হারু ঘোষের গলা ছিল ওপরে। মেয়ে দুটো যত চেঁচায় হারু তার চেয়ে বেশি। শেষ পর্যন্ত 5 জন গিয়ে থামিয়ে দিল। এই 5 জন আবার হারুরই সাকরেদ। রাত্রে বাড়ি এলে সীতা দেবী হারুকে বলেছিল, মেয়ে দুটো চেহারা দেখেই বোঝা যায় কি চিজ, একটু ভালো রকম শিক্ষা হওয়া দরকার ছিল। কুয়োর জলে মুখ ধুতে ধুতে নিজের কানে শুনেছে দ্বিতীয় দাস। শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে। ইদানিং যত উঠতি মেয়ের দল ভিড় জমায় ফটোর দোকানে। শাড়ি পরবো কি ছবি তোলা চাই। তাজমহল আঁকা পর্দার সামনে বসিয়ে হারু নাকি ছবি তোলে, চিবুকে হাত দিয়ে মুখ ঠিক করে দেয়। এই শ্যামা কাকার ছেলে নতুন বিয়ে করে বউকে নিয়ে ছবি তুলতে গিয়েছিল ওখানে। তখন নাকি 2 বার শাটার টেপেছিল হারু। শ্যামা কাকার সন্দেহ 2 বার ছবি তুলেছে ও। প্রথমবার দুজনের, দ্বিতীয়বার ছেলেকে বাদ দিয়ে শুধু বউয়ের। বুঝতে দেয়নি ছেলেকে। দোকানে ভিড় বাড়ছে। মিষ্টি বিক্রি শুরু হয়ে গেল। ড্যাং 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 বানারহাটের ঠাকুর লরিতে চেপে এসে গেল। রাস্তায় নেমে পড়েছে লোকজন। ভাসানের ঘাটে চলেছে সবাই। বিরাট মেলা বসে ঘাটে। ভেপু বাজিয়ে তেচাকার সাইকেল রিক্সাগুলো ছুটোছুটি করছে এখন। স্বর্গছেড়ার ঠাকুর এখনো মণ্ডপে। ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন। মাথার উপরে কোনো শব্দ নেই কেন? সাজগোজ হয়ে গেলে তো এবার বেরিয়ে পড়ার কথা। কাঠের সিলিংয়ের দিকে একবার তাকিয়ে বিক্রির পয়সা গুনতে লাগলো দ্বিতীয় দাস। হাত চালা হয়ে গণেশ, বিসর্জন হলো বলে চেঁচিয়ে বলল, যেন ওপরের ঘরে তেনার কানে যায়। শ্যামা কাকারা আজ তৈরি। এই স্বর্গছেড়া নিজেদের হাতে করে গড়েছেন শ্যামা কাকারা। সেখানে এইসব ভুঁইপোর ছোকরারা যা ইচ্ছে করবে তা হতে দেওয়া যায় না। সকালে শ্যামা কাকা বলেছিলেন, রেঞ্জার সাহেবের মেয়ে আর পোস্ট অফিসের একটা ছোকরাকে নিয়ে হারু গিয়েছিল খুঁটিমারির জঙ্গলে ছবি তুলতে। কয়েকটা মদেশিয়া নাকি দেখেছে। বিশ্রী বিশ্রী ছবি, সব সিনেমার মতো। আজ রাত্রে হারুর দোকান তল্লাশি করা হবে। এইটি শোনার পর কেমন ভালো লাগছিল না দ্বিতীয় দাসের। সে জানে ছোকরার ডার্ক রুমে তার কি ছবি আছে। নিচু খুঁড়তে গিয়ে সাপ না বেরোয়। রেঞ্জার সাহেব এসেছিলেন শ্যামা কাকার সঙ্গে। পোস্ট অফিসের ছোকরাকে ও আজ ছাড়া হবে না। গত বছর ভাসানের দিন ওরা মদ খেয়ে মেলায় কার গায়ে হাত দিয়েছিল। এবার সেই রকম একটা কিছু করলেই হয়। হবে, কারণ কাল হারু একবেলা সামচি গিয়েছিল এয়ার ব্যাগ নিয়ে। মদের কারখানায় সস্তায় সব পাওয়া যায়, এ খবর পেয়ে গেছেন শ্যামা কাকারা। নড়ে চড়ে বসল দ্বিতীয় দাস। ঢাক বাজছে জোরে। স্বর্গছেড়ার ঠাকুর মণ্ডপ ছেড়ে বের হলো। ডাকের সাজ। মা, মা আবার এসো, মনে মনে বলল দ্বিতীয় দাস। তেমাতায় এসে গেল ঠাকুর। মাথায় করে নিয়ে যাওয়া হয়। সবার সামনে শ্যামা কাকারা হেঁটে যাচ্ছেন। ঠাকুর যাবি বিসর্জন। মা দুর্গা যেন ছলছল চোখ করে দ্বিতীয় দাসকে দেখে গেলেন। পেছন পেছন ডাকে চলে যেতেই তেমাতা চুপচাপ হয়ে গেল। রাজ্যের লোক গিয়েছে ভাসানের ঘাটে। এখনো ঠাকুর আসছে আশপাশের বাগানগুলো থেকে। এই সময় দ্বিতীয় দাস উঠে দাঁড়ালো। উপরে সারা শব্দ নেই কেন? যাবে না নাকি? এরকম তো হয় না। বুকের ভেতর ছটফট করছে দ্বিতীয় দাসের। একবার গিয়ে দেখে এলে হয়। আহা, ভাসানের ঘাটে যদি ও থাকতে পারত। কিন্তু এখন এই দোকান ছেড়ে যাবে কি করে ও? সময় চলে যাচ্ছে। ভুটানের পাহাড়গুলো আকাশের নীলে মিশে গেছে এখন। সন্ধ্যের অন্ধকার আসতে না আসতেই জল ঢাকা থেকে আসা বিদ্যুৎ রাস্তার আলোগুলো জ্বালিয়ে দিয়ে গেল। এমন সময় সেই পার্থিব শব্দ কানে এলো দ্বিতীয় দাসের। ভাসানের ঘাটে হৈ হৈ শব্দ। কি হলো? উত্তেজনায় সারা শরীর কাঁপছে ওর। দোকানের দরজায় এসে দাঁড়াতেই চোখে পড়ল অনেকে ছুটে আসছে। কি হয়েছে হে? চিৎকার করলো দ্বিতীয় দাস। মারামারি, জোর মারামারি বেঁধে গেছে। বড়বাবুর জিপটা এতক্ষণ কোথায় ছিল? সাঁ করে মোড় ঘুরে ঘাটের দিকে চলে গেল। ছেলে, বুড়ো, বাচ্চা, মেয়ে সব পালিয়ে আসছে ঘাট থেকে। ফণি পিয়নকে দেখে কাছে ডাকলো দ্বিতীয় দাস। কি ব্যাপার হে? শ্যামাবাবুর মাথা ফেটেছে, ওদের 3 জন শুয়েছে। একটা লাঠি আছে আপনার কাছে? লাঠি? উত্তেজনায় কাঁপছিল ফণি পিয়ন। আর তারপরেই দেখতে পেল দ্বিতীয় দাস বিরাট একটা ভিড় এগিয়ে আসছে তেমাতার দিকে। ভিড়টার মধ্যিখানে বড়বাবুর জিপ, সেই সঙ্গে চিৎকার চলছে সমানে। ভিড়ের মুখগুলো দেখল, আহ, সব চেনা মুখ। হারু ঘোষ অ্যান্ড পার্টির কেউ নেই এর মধ্যে। ওই তো রেঞ্জার সাহেব, দাশু রায়, স্কুলের মাস্টারমশাইরা।
জিপটা ঠিক তেমাথায় এসে দাঁড়াতেই শ্যামা কাকা নেমে দাঁড়ালেন। দ্বিজদাস দেখল কপালে ছেঁড়া কাপড় ব্যান্ডেজ করে বাঁধা, তার একটা পাশ লাল হয়ে আছে। শ্যামা কাকা পাশের একজনকে কি বলতে সে ছুটে গেল রিক্সা স্ট্যান্ডে। সমস্ত তেমাথা গিজগিজ করছে লোকে, এমনকি ওর ওই মিষ্টির দোকানের সিঁড়িতেও লোক দাঁড়িয়ে, বৃত্তের মতো ঘিরে দাঁড়িয়ে সবাই জিপটাকে লক্ষ্য করছে। একটা রিক্সাকে টানতে টানতে হাজির করা হলো জিপটার পাশে। সবাই চুপচাপ দেখছে। আশপাশের চা বাগানের যারা ভাসানে এসেছিল তারাও আছে ভিড়ের মধ্যে। হঠাৎ শ্যামা কাকা ঘুরে দাঁড়িয়ে জিপে বসা বড়বাবুর দিকে জোরহাত করলেন। হুজুর, সমবেত স্বর্গ ছেড়ার মানুষজনের পক্ষ থেকে আপনার কাছে আবেদন করছি, হারামজাদাটাকে একবার রিক্সার উপরে দাওয়াতে দিন, সবাই একটু দেখুক। বড়বাবু কি বলতে শ্যামা কাকা নিচু গলায় উত্তর দিলেন। তারপর হঠাৎ দেখা গেল হারু ঘোষ জিপের পেছন থেকে নেমে আসছে। উত্তেজনায় টান টান হয়ে দ্বিজদাস দেখল হারু ঘোষের জামা কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, গেঞ্জি ছিঁড়ে পেট দেখা যাচ্ছে, মাথার চুল উস্কো খুস্কো, একটা চোখ ফুলে ঢেকে গেছে। কিন্তু শালা হাঁটছে দেখো, যেন শাহজাহান। কারো দিকে না তাকিয়ে গটগট করে হেঁটে এসে রিক্সায় উঠে দাঁড়ালো হারু ঘোষ। আর কি আশ্চর্য, রিক্সায় উঠেই পকেট থেকে সিগারেট বের করে ফস করে ধরিয়ে ধোঁয়া ছাড়লো এক মুখ। আর সঙ্গে সঙ্গে সমবেত জনতা হৈ হৈ করে উঠল। অথচ কিছুই হয়নি এমন ভাব করে সিগারেট টানতে লাগলো হারু। হ্যাঁ হ্যাঁ করে হাসছে অন্য বাগানের লোক। দাশুরাই আর পারলেন না, ছুটে গিয়ে চড় মারলেন হারুর গালে। রিক্সায় দাঁড়িয়েছিল বলে মাথাটা সরিয়ে নিল সময় মতো। চড়টা কাজে লাগলো না বলে আর একজন এগিয়ে এলো। কে যেন চিৎকার করলো, বেচারা আজমকে ডেকে ওর মাথা টানিয়ে দেন। ওদিকে হারুর ওপর অনেকগুলো হাত ওঠানামা করছে। ঠাকুর থাকবি কতক্ষণ, ঢাকের বোলের তালে তালে শরীর দুলিয়ে দ্বিজদাস কি মনে হতেই হাত বাড়িয়ে নরেশকে ডাকলো। নরেশ আসতেই দ্বিজদাস উত্তেজনায় দুলতে দুলতে ফিসফিস করে বলল, ছুটে যা, গিয়ে শালাকে এক থাপ্পড় মারবি বাঁচোকে, ওটা ফোলেনি। ফ্যালফ্যাল করে তাকালো নরেশ, তারপর কাঠের দোতলার দিকে দেখল। যা, আমি তোর মনিব, আমি বলছি। বুকে হঠাৎ সাহস এসে গেল দ্বিজদাসের। দাবরানে দিয়ে ঠেলে পাঠালো নরেশকে। শুটকো শরীর নিয়ে ভিড় ঠেলে ছুটে গেল নরেশ রিক্সার দিকে। মার মার মনে মনে চেঁচাচ্ছিল দ্বিজদাস। হাতের নাগাল পাচ্ছে না নরেশ। শালা যা বেটে। দু হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে হারু। সমানে কিলচড় পড়ছে, কিন্তু ভেঙে পড়ছে না। লাফিয়ে লাফিয়ে বুড়ো নরেশ হাত চালালো, কিন্তু নাগাল পেল না। সারা শরীর দুলিয়ে হা হা করে উঠল দ্বিজদাস, যেন ও নিজেই মারতে পারছে না। কি করবে বুঝতে না পেরে দৌড়ে চলে এলো নরেশ। হাত পাচ্ছি না দাদাবাবু, যে বড় লম্বা। দাদাবাবু? সারা শরীর জ্বলে গেল দ্বিজদাসের। বাঁ পায়ের ছেঁড়া চটিটাকে ছুঁড়ে দিল। নে, শালাকে জুতো পেটা কর, আমার জুতো দিয়ে, আমি দেখব, না পারলে তোর একদিন কি আমার। বেচন হাজামকে কে যেন ধরে আনছে। চোঁচো করে ছুটে গেল নরেশ। রিক্সার কাছে ভিড়ের ফাঁক গলে তিরিং করে লাফিয়ে উঠল। প্রাণ ঝুরিয়ে যাচ্ছে দ্বিজদাসের। আহা! হাত তুলল জুতো নিয়ে নরেশ। এই পড়ল হারুর গালে। ও কি, ধরে ফেলেছে যে শালা, জুতো শুদ্ধ হাত ধরে ফেলেছে। ততক্ষণে ওকে রিক্সা থেকে টেনে নামিয়ে বেচন হাজামের সামনে বসিয়ে দেওয়া হলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে এলো নরেশ। ধরে ফেললো যে হাতটা, আমি কি করবো? কাঁদো কাঁদো হলো নরেশ। আমার জুতো, জুতো কোথায় ফেললি হারামজাদা? নিয়ে আয়, আমার জুতো নিয়ে আয়, যা! চিৎকার করে উঠল দ্বিজদাস। আর সঙ্গে সঙ্গে শব্দ করে ওপরে জানলা খুলে গেল। নরেশের ঘাট ধরেছিল দ্বিজদাস, থমকে গেল। জানলা খোলা শব্দ হতেই আচমকা চুপ মেরে গেল তেমাথা। সবাই মুখ উঁচু করে তাকিয়ে আছে ওপরে। দ্বিজদাসের সমস্ত শরীর হিম হয়ে গেল হঠাৎ। আর তারপরেই গলাটা কানে এলো। নরেশবাবুকে বলো ছেঁড়া জুতো আর আনতে হবে না, তুমি ভেতরে এসো। শব্দ করে বন্ধ হয়ে গেল জানলাটা। সঙ্গে সঙ্গে সুরুত করে ঢুকে গেল নরেশ। গিয়ে শোকেসের পেছনে বসে হাঁপাতে লাগল। অসহায়ের মতো দ্বিজদাস দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর পা টেনে টেনে ভেতরে এলো। সারা শরীরে কুলকুল করে ঘাম দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ওর। তেমাথার জনতা এখন হারু ঘোষকে নিয়ে ব্যস্ত। দ্বিজদাস চোখ তুলে দেখল পেছনের দরজার সিঁড়ি বেয়ে একজোড়া পা, হাঁটু, কোমর, বুক, শেষে মুখ নেমে এলো। সীতাদেবীর মাথায় জড়ির পার,
মুখ নিচু করতে করতে দিদদাস শুনতে পেল, এই বয়সে এত উত্তেজনা তোমায় মানায়? ছি। ভাসানের ঘাটে দুর্গা ঠাকুর এতক্ষণে জলে নামলেন।